খাওয়া নাই না দেখি মা নাই, ছাতি নিয়ে আমার মাথার সামনে বইয়া রইলাম। আমার কোরবানি যাইতেছে, দিই ছাদ বইরা যাইতেছে, মানুষ গাড়ি বইরা বইরা যাইতেছে। ও সময় কি অনেক কান্না হয় মনে মনে, যে আমার আপন কেউ নাই, থাকলে তো আমিও যাইতে পারতাম। আই রিপিট, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে, কোনো অর্থ দিয়ে আপনি কোনো দিন এই দুঃখ, এই কষ্ট পোড়াইতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের সর্ব অবস্থায় মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। শুরুতেই বিনীত অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আমরা সবাই কাজ করব। কাজের ধরনটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। শেয়ার হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, তারপরে সেকেন্ড লেভেলের ইম্পর্টেন্ট, মানে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা চাইলে ফেসবুকে কোনো গ্রুপ পেলে সেই গ্রুপগুলোতে আপনারা স্টোরিটা লিখে শেয়ার করেন, এবং অবশ্যই আপনি যদি নিজে থেকে কোনো কিছু করতে পারেন, এর চাইতে বড় কাজ আর কিছুই হতে পারে না। তো আমি অনুরোধ জানিয়ে আজকে চেষ্টা করছি কোনো এক ভাইয়ের জীবন বৃত্তান্ত এখানে তুলে ধরে তার পরিবার খোঁজার। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো। যারা এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 09639888777। আমি আবারও বলছি 09639888777। কথা বাড়াচ্ছি না। নাম কি আপনার ভাই? বর্তমান নাম মানিক মিয়া। বাবা মায়ের দেওয়ার নাম কি? বাবা মা দেওয়ার নাম আব্দুর রহিম। আব্দুর রহিমটাই ইম্পর্টেন্ট। জি, আব্দুর রহিম। সেনাবাহিনীর ট্রেনিং করতো আপনার গ্রামে? সেনাবাহিনী বলতে যেমন রাস্তার সাইডে সেনাবাহিনী মাটি খোদল কইরা মানে নিচে বসে থাকতো, আমি এটা প্রায় প্রায় দেখতাম। আমি ওখানে আচ্ছা, এখানে মানে বাজারে যেতে, যে সময় বাজারে যেতাম সে সময় দেখতাম আর কি। মানে এটা কি ব্যাংক খুঁড়ে, ব্যাংকারের মতো খুঁড়ে ওই অস্ত্র ধরে তাক করে থাকতো? হ্যাঁ হ্যাঁ, মানে মাটির নিচে মাটির নিচে তাক করে থাকতো। তার মানে এটা কি কোনো সীমান্তবর্তী এলাকা? সীমান্তবর্তী এলাকা যেমন এখানতে ধরেন এই মালিবাগ এতটুক দূরে গেলে মনে করেন সাইডে পাহাড় আছে। পাহাড় আছে, ডেফিনেটলি এটা সীমান্তবর্তী এলাকা। আবার যেমন ধানের জমি নিচে আর বসত বাড়ি উপরে, যেমন একতলা ডিপার্টেন্স এরকম পাহাড়। তার মানে পার্বত্য চট্টগ্রাম হতে পারে? চট্টগ্রাম হবে না, আমার মনে হয় না চট্টগ্রাম না। তারপর আমি আচ্ছা, তো গল্পটা শুনি দেখি যতটুকু মনে আছে সেই জায়গা থেকে। মায়ের নাম মনে আছে, বাবার নাম মনে আছে, দাদার নাম মনে আছে, ভাইয়ের নাম মনে আছে, হয়ে যেতে পারে। আর এই যে ব্যাপারগুলো, এগুলো যদি মিলে যায় তাহলে সেইভাবে আমাদের যদি এলাকা ধরে ধরে খোঁজ করা যায় তাহলে অনেকখানি সম্ভব। এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে সিআইডির ভূমিকায় নামতে হবে, একটু ম্যাপ কষতে হবে, নিবিড়ভাবে কাজ করতে হবে। শুধুমাত্র আর কিন্তু সহজ নেই যে একটা ভিডিও ছেড়ে দিলাম, নিচে এসে একজন কমেন্টস করলো আমি চিনি, তার সাথে যোগাযোগ করে ফেললাম। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। বাট এখন সবচাইতে টাফেস্ট ওয়ে আমাদের হাতে নিতে হবে, যে আমরা তাহলে এভাবে বলেছে তাহলে একটু চেষ্টা করে দেখি, এভাবে বলেছে তাহলে একটু চেষ্টা করে দেখি। এভাবে একটু চেষ্টা করলে সম্ভব। আমার এখনও মনে পড়ে চট্টগ্রামের একটা কেস একজন ভাই সফল করেছিলেন। সম্ভবত ওই যে গোল্ড নিয়ে কাজ করে, স্বর্ণ নিয়ে কাজ করে, এরকম স্বর্ণের ছাই, সেই ছাইয়ের একটা ক্লু ধরে তিনি কাজ করে সেই চিটাগং থেকে উনি আসছিলেন আমাদের কাছে। উনি কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করেছেন, এটা আমার কাছে শোনার কাছে পরে মনে হয়েছিল যে আমি শার্লক হোমস নিজের চোখে দেখছি। অসাধারণ বুদ্ধিমত্তা তার। যাই হোক, এই ভাইয়ের জন্য আমি দোয়া করি। আমি তার নাম মনে রাখতে পারি না মানুষের, তো আমার ওনার নাম মনে নাই, কিন্তু ঘটনাটা মনে আছে। তো এরকম আমাদের শার্লক হোমসের ভূমিকায় চলে যেতে হবে। তো রহিম ভাই, গল্পটা একটু বলেন তো আমাকে, কি হয়েছে? গল্পটা বলতে যেমন বাবা আগে মারা গেছেন, বাজারে চাইলের আড়তে কাজ করতো, লেবারি করতো। মানে আমি ওই সময় খুব ছোট, তেমন বাবার চেহারা মনে নেই। বাবা কি আপনার সামনেই মারা গেছেন, মানে আপনার বয়সে? না না, যে সঙ্গে আমরা থাকতাম যেমন বড় মামার সাথে। আপনার ওই বাবার মৃত্যু নিয়ে কোনো মেমোরি নেই, আপনার স্মৃতি নাই? না না, আমার তেমন মনে নেই। পরে সন্ধ্যার দিকে দেখলাম যে বাবা লাশ নিয়ে আইলো কয়েকজন মিলে। তারপরে দাফন করলো। তারপরে আমার আম্মা খুব অসুস্থ থাকে। অসুস্থর কারণে যেমন আমার একটা ছোট ভাই ছিল, সেই ভাইটারে গ্রামের পাশের গ্রামে যেমন পালক দিয়ে দিছে। মা অসুস্থ ছোটবেলায়, ওর কত 4-5 বছর ছোট, এই বয়সে পালক দিয়ে দিয়েছে। ছোট হাঁপুর পারে, মানে হাঁটতে পারে, মানে টুকটুক করে হাঁটে, এই বয়সে পালক দিয়ে দিছে। তারপর মার সাথে আমি থাকি বলতে মা অসুস্থ, যেমন থাকতাম বড় মামার কাছে, বারান্দা মানে পাকের ঘর যেটা ছিল, পাকের ঘরে থাকতাম আমি আর আমার মায়। এরকম একটা সিচুয়েশন হয়েছে। তারপরে এই বাজারে ঘুরতাম আমি, দাদির তো বউ বলতাম আমরা দেশে,
সেই নিয়ে আমারে যেমন ভিক্ষা করতে যাইতো, দেশে বাড়ি বাড়ি যায় ভিক্ষা করতো। ওই সময় আমি দেখতাম যে এই যে সেনাবাহিনীরা ও মানে মেশিন পিস্তল দিয়ে মানে বসে থাকতো, মাটির গর্ত করে থাকতো। তারপরে সাইডে পাহাড় আছে, যেমন ওই যে দেখলাম কইলাম যে ধানের জমি নিচে মানে একতলার সময় না এরকম প্রায় প্রায় ওইদিকে যাইতাম। মানে দাদি আপনাকে নিয়ে ভিক্ষা করতো, পরিবারের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে যেমন আমিও বেশি বাসায় থাকতাম না, মা অসুস্থ ছিল, বড় মামার কাছে থাকতাম। বড় মামার পাকের ঘর, ওই পাকের ঘরে আমরা থাকতাম, মা আর আমি। আর এমনি খাইতাম দাইতাম মামুর সাথে, বড় মামার সাথে। আর আমাদের বাজারটা যেখানে, সেখানে থাকতো মেজো মামু। 3 মামু তো আমার, 3 মামু 2 মামু ছোট মামু আর বড় মামু এক জায়গায় থাকতো, মানে পাশাপাশি। আর আমার মেজো যে মামু ছিল সে থাকতো বাজারে। বাজারটায় অনেক কিছু আছে, যেমন বাসে এর সঙ্গে মহাখালী পর্যন্ত শেষ। তারপরে আমাদের ওখানে গেলে ওইটাই শেষ স্ট্যান্ড বাসের। মানে ওই স্ট্যান্ডে একটা হোটেল ছিল, নাম করা হোটেল মোতালেব, মানে হোটেলওয়ালার নাম ছিল মোতালেব, এটা আমার মনে আছে। তারপরে হাতের ডাইনে এই 2-3 মিনিট আগে গেলি একটা হল আছে, সিনেমা হল আছে নদীর সাইডে, নদীর কিনারে। ওই হলের সামনে আবার আমার মামু থাকতো, বাসা আছে ওদিকে, আমি দেখতাম। আর বাজারটা অনেক বড় বাজার, থানা ওখানে বাজার। এই হোটেলটার সাইডে এলো থানা, হোটেলটার সাইডে এলো থানা। থানার পিছনে মনে এই আছে হাসপাতাল আছে। আবার যেমন বাজারে ঢুকতে হাতে ডাইন সাইডে আছে এই হাসপাতাল আছে, বাম সাইডে বিশাল বড় মানে কলেজ আছে, বিশাল বড় একটা মাঠ নিয়ে। যেমন ওই জায়গায় আমি ঘুরতাম বেশি। আচ্ছা, তারপর এক সময় দেখি মা মারা গেছে। মাও মারা গেল? মাও মারা গেল। মা কিভাবে মারা গেল? মা অসুখ ছিল। আহা, আপনারা কি 2 ভাই বোনই? জি, 2 ভাই। মা, দাদি, আপনি আর ভাই বোন, আর একজন দত্তক দিয়ে দিল? পালক দিয়ে দিছে। আর কেউ ছিল না? দাদা, চাচা? না, কেউই ছিল না। না, খালি মামুর দাঁড়িয়ে থাকতাম, বড় মামাদের সাথে থাকতাম আমরা। আচ্ছা, তো মা মারা গেল। জি। তারপরে যেমন মা মারা গেছে, আমি বাসা বাড়িতে খাওয়ান চাই নিয়ে যেতাম মার জন্য। খাওয়ান না দেখি মা নাই, মারা গেছে। তারপরে মা মারা গেছে মাগরিবের টাইমে। ওই সময় আকাশ একটু মেঘলা ছিল, মানে বৃষ্টি। তারপরে মাঠে শোয়া রাখলো, ছাতি নিয়ে আমার মাথার সামনে বয়ে রইলাম আমি। আর সব গেছে গা বৃষ্টির লেগে। বড় মামার বাসার পাশেই মাকে কবর দেওয়া হয়েছে। কয়েকদিন পরে মানে যাকে দাদা বলতাম আমি, মানে সে আমার দাদা কিনা সেটা আমি শিওর না, উনি আমাকে বাসে উঠাই দিছে। মা মারা যাওয়ার কিছুদিন পরে বাসে উঠাই দিছে। পরে কিছু জিগাইল না, আমার নিয়ে বাসের সামনে বহাইলো। বাসের সামনে বহাইছে পরে অনুমানিক ওই সময় 8টা-9টা বাজে সকাল। তার মানে হেরা চাইছে যে আপনি হারাই যান। এরাই চাইছে যে বাঁচতে থাকলে কোথায় যেদিকে যায় যাক, কোনো একটা সময় কারো কাছে গিয়ে হয়তো বেঁচে থাকবে। তারপর ওই বাসওয়ালার নিয়ে এক রাত ওনার কাছে ছিলাম। বাসওয়ালার কাছে, ড্রাইভারের কাছে? জি, ড্রাইভারের কাছে এক রাত ছিলাম। যেমন সকাল হয়েছে, দিয়ে আরেকজন আইছে, যেমন আমার নিয়ে ওই ওনার হাতে তুলে দিল পালতে। মানে বাসওয়ালা তো পোলাপাইন ছিল। তারপরে থাকলাম, থাকার পরে উনি সপ্তাহ 2 ছিলাম ওখানে। তারপরে উনি আবার আরেকজনের দ্বারে দিছে পালতে। ওখানে মাস খানিক ছিলাম। তারপরে উনি নিয়ে আরো দূরে লিয়ে গেছে। নেওয়ার পরে বড় বাড়ি, আমার আর ভাল লাগে নাই। পরে আমি রাতটা কোনো রকম থাইকা সকালবেলা অন্তে বেরিয়ে পড়ছি। বাইরে যাওয়ার পরে আস্তে আস্তে আইতে যেমনে গেছি, মানে অমনি আমি আইছি। আয়া ওই টলার উঠছি, নৌকা পার হইয়া টলার উঠছি। টলার উঠটা চালাইছি টার্মিনালে, ওই গোড়াশালেতে ট্রেন উঠটা। যেমন আমি ওই গোড়াশালও ছিলাম, চিরিচর অনেক একটা জায়গার নাম আছে, গোড়াশাল চিরিচর মনে আছে নামটা।
ওখানে মাস 2 আসিলাম, ওখানে একজনে ফালতু আমারে নিয়ে ওখানে ছিলাম আমি। তারপর ওখান থেকে আইসা আবার ওই গোড়াশালি এসেছি স্টানে থাইকা দিয়ে ট্রেন আইছে। আমি তো বুঝি না এটা ট্রেন না কি, সে সময় বুঝি না। ছোটবেলা মানে দেখছি আমার মা যে সঙ্গে অসুস্থ ছিল, মানে একটা বুড়া মহিলা আমাকে নিয়ে আইতো, নিয়ে এই যে কাঠের চামচ আছে না, আগে কাঠের চামচ, ওই চামচ বিক্রি করতো গ্রামে গ্রামে দেয়া, ওই হ্যাঁ আমার নিয়ে যাইতো লগে কিরা, নিয়ে ঘুরতো। দেখতাম যে মানে অন্য বাজার ওইটা চিনি না আমি, ওই লঞ্চে উঠতো, ছোট লঞ্চ ছিল, লঞ্চে যে সঙ্গে উঠতো না, সেই সময় দেখতাম যে ট্রেন যে যাইতেছে ওই ব্রিজটা, মানে আমি দেখতাম তাকেই থাকতাম ওখানে যে না এটা এত লম্বা, এটা কি, মানে এটা আমার নলেজে আছে। ওখানে উনি আমাকে নিয়ে না ঘুরা ব্যস্ত, পর আবার সন্ধ্যাবেলা হইলে আবার বাসায় দেওয়া যেত। তারপর আমি ওই ঢাকা আইসা পড়ি, কমলাপুর নামি আইসা, ওই কমলাপুরের যেমন আটতে গুলিস্তান নাহি। এখন বর্তমানে আমি ঢাকা সিটি ভালোই চিনি সব কি জায়গা। করেন আপনি? আমি ভাঙ্গারি কাজ করি। পড়াশোনা হয় নাই? পড়াশোনা হয়েছে আপনার এই আইসিতে রাইতে ঘুমাইতাম, ওখানে থাকতাম আমি। থাকার পরে যেমন অসুস্থ হয়ে পড়ছি, আমার পেট ফুইলা মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে করতে। পরে ওই বাজারে এক মহিলা পানি দিত, হ্যাঁ নিয়ে গেছে আমার বাড়িতে, ওনার কাছে বড় হয়েছি। মানে থাকতাম না, যেমন কেমন জানি লাগতো, ভালো লাগতো না আমার। পরে ওই অন্থায় পড়তাম, সদরঘাট আইতাম, এই সদরঘাটটা আবার রাত্রেবেলা আমার খুঁজা ধরে নিয়ে আবার বাসায় নিয়ে দিত এই মহিলা। ছেলে মেয়ে ছিল না? হ্যাঁ, ওনার 5 ছেলে মেয়ে আছে। তারপর নিত? খুব ভালো ছিল, এখনো আছে, আল্লাহ বাসায় রাখছে। অসুস্থ অনেক। পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 3 পর্যন্ত পড়ছি। পড়তে পারেন বাংলা? বাংলা মোটামুটি পারি, ভালো পারি, রিডিং পারি। 3 পর্যন্ত পড়ছি। যেমন কেমনে পড়ছি, এই বাসা তো থাকতাম না, বেশিরভাগ পড়তাম। যেমন আগে যেমন হরতাল হইলে পোলাপাইন ধরতো, এই গাড়ি ঘোড়া ভাঙতো না, হ্যাঁ ওই সময় পোলাপাইন ধরতো ওরা। যেদিন যেমন কালকে হরতাল, আজকে রাত্রে পুলিশ পোলাপাইন ধরতো, দৈরা করতো, এই জেলে বেরা দিত, মানে রাইকা দিত জেলখানায় নিয়ে। যেমনি অন্তে নিচে আমারে রমনা থানাতে, তারপরে মিরপুর লেগে গেছে, মিরপুর ভবপুর মানে একটা জায়গা, ওনে নিয়ে পোলাপাইন রাখে। যেমন ওখান থেকে আমারে ময়মনসিং দলা, ইয়ার পরে যে আপনার গফরগাঁওর পরে স্টেশন হলো ধলা, ওই ধলায় 3.5 বছর ছিলাম, ওখানে পড়ালেখা করছি আমি। কার কাছে যাবেন আপনি? বাপ বেঁচে নাই, মা বেঁচে নাই, ভাইটা কই আছে আপনি জানেন? আমি আমার ভাইটার কাছে আমি যেতে চাই। আমার ধন সম্পত্তি নাই কিছু জানা মতে, তারপর ভাইটা যদি। বাইরে কোন জায়গায় দিছিল? ভাইটারে দিছে যেমন এই 1 গ্রাম পরেই দিছিল, আমাদের এলাকার দিকে। ছোট ভাইয়ের নাম কবির হোসেন না? আপনার মা তো মারা গেছে, কি নাম? সৎমেহের। বাবার নাম? সৎমেহের। আপনার বাবার নাম? আব্দুল অলি। দাদার নাম? শের আলী। মানে যে বাস উঠাই দিছিল তার নামই শের আলী। ভাইয়ের নাম কবির হোসেন। জি। পাহাড়ি এলাকা ছিল, বাড়ির পাশে মোল্লা বাড়ি। মোল্লা বাড়ি ছিল, মানে উনি নামাজ পড়াইতো, মানে খুব ডাক ছিল ওনার। কি কঠিন শৈশব! যখন মাঝে মাঝে এগুলো চিন্তা করেন তখন কেমন লাগে? মানে চিন্তা করি বলতে, যেমন ঈদ হারাইলে সবাই দেশে যায়, এই যাইতেছে কোরবানি যাইতেছে, যেমন আমি বসে রয়েছি, ছাদ বইরা যাইতেছে মানুষ, গাড়ি বইরা যাইতেছে, ওই সময় কি অনেক কান্না হয় মনে যে আমার আপন কেউ নাই, থাকলে তো আমিও যাইতে পারতাম। পৃথিবীর কোনো সম্পদ দিয়ে আপনি কষ্ট ফেলাতে পারবেন না, কোনো সম্পদ দিয়ে পারবেন না। এই জন্য আপনজন কাছে থাকলে যত্ন নেন, নেওয়াটা খুব জরুরি। পৃথিবীর কোনো সম্পদ দিয়ে, আই রিপিট, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে, কোনো অর্থ দিয়ে আপনি কোনো দিন এই দুঃখ, এই কষ্ট ভোলাতে পারবেন না। নাই, কারো কোনো ক্ষমতা নাই, যত ধনবানই হন না কেন, যত রকমের সম্পদই আপনার থাকুক না কেন। সুতরাং প্রিয় মানুষ যাদের বাপ মা বেঁচে আছে, ভাই বোন, এদের প্রতি যত্নবান হওয়াটা খুব জরুরি।
প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই আজকের এই আপন ঠিকানা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কিছু বলবেন না? সব বলছেন। বলছি যেমন বাজারে থাকতাম বেশিরভাগ আমি। না, সেটা তো বলছেনই। এখন শুধু ভাইয়ের এই কবির হোসেনের সন্ধানে আপনি আসছেন। হ্যাঁ হ্যাঁ। দেখা যাক কি হয়। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।